নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান। আপনাদের সকলকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনই একটা বিষয়বস্তু থাকে, আজও রয়েছে। তবে তো সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করুন এবং আপনার নিয়ারেস্ট চেম্বারে আসুন। আর কিছু সময় পর টিভি স্ক্রিনে হয়তো আপনারা নাম্বারটাও পেয়ে যাবেন, দেখুন এসেও গিয়েছে সরাসরি কথা বলার নাম্বার 6292242341 বা 2। তাছাড়া হেল্পলাইন নাম্বার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের 9830235537 অথবা 27, এই দুটোও কিন্তু রয়েছে। যত সময় আমরা লাইভে থাকবো তত সময় এই দুটো নাম্বার আপনারা পেতে থাকবেন। তো শুধু নাম্বারটা পেতে থাকার কথা বললে তো হবে না, নাম্বারটাতে ফোন করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিক্স করে আসতে হবে। এবার আপনার মনে হতে পারে যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো কোথায় কবে চেম্বার রয়েছে, সেগুলো একদম অনুষ্ঠান চলাকালীন আমি বলতে থাকবো। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, হয়তো প্রত্যেক দিন শুরুতেই আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং সেটা দিয়েই ইন্ট্রো দিই। আজকে তেমনটা দিলাম না, কারণ হচ্ছে আজকে না এই যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা নিয়ে বেশ কনফিউজিং একটা ব্যাপার রয়েছে। মানে আমরা সঠিক জানি না আমাদের পাইলসের সমস্যা কাদের, ফিশার কাদের বা ফিশচুলা কাদের। আমরা বলি আমাদের পাইলসের প্রবলেম, প্রত্যেক দিন খুব কষ্ট হচ্ছে আমাদের, সকালটা ভীষণ যন্ত্রণাদায়ক, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এর বিভিন্ন ট্রিটমেন্ট আপনারা অলরেডি হয়তো করিয়েছেন, তার ঠিক ফ্রুটফুল রেজাল্ট আপনারা পান না। যার দরুন একটা কথা খুব প্রচলিত, এটি সারে না। আবারও আমি বলছি, এরকমভাবেই আমরা কিন্তু পাইলসকে বলে থাকি, বা হয়তো আপনার পাইলস হয়নি, আপনি ভেবে নিয়েছেন ওটা পাইলস এবং আপনি চিকিৎসাও করাচ্ছেন পাইলসে। তো এক্ষেত্রে আজকের বিষয়টা যেটা রাখা, পাইলস কি, ফিশচুলা কি এবং ফিশার কি, সঠিকটা জানি, বা এদের ভিতরে পার্থক্যটা কি রয়েছে, ডিফারেন্স বিটুইন পাইলস, ফিশার এবং ফিশচুলা। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রিনাউন্ড ডক্টর, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা। স্বাগত স্যার আপনাকে, নমস্কার। নমস্কার। দেখুন, প্রথমে আমাদের আজকে যে আপনি স্টার্ট করলেন, খুব ভালো একটা টপিক নিয়ে স্টার্ট করলেন, কি পাইলস, ফিস্টুলা, ফিশার নিয়ে ডিফারেন্সটা কী রয়েছে। কারণটা হচ্ছে কি, আজকে মানুষরা ভাবে কি আমার পটি করার সময় রক্ত পড়লো, এটা কি আমার পাইলস রয়েছে, বা আমার পুষ বেরোচ্ছে, এটা কি ফিশার রয়েছে। আমরা ম্যাক্সিমাম পেশেন্ট পাই তারা কিন্তু রং ট্রিটমেন্ট করতে থাকে। আজকে ধরুন আমার কাছে অনেক পেশেন্ট আছে, তারা ফিস্টুলা প্রবলেমটা রয়েছে, তারা কিন্তু মুখ থেকে বলছে যে আমার পাইলসের সমস্যা আছে, বা তারা যে ট্রিটমেন্টটা করছে সেটাও কিন্তু পাইলসের ট্রিটমেন্ট করছে, যে কারণের জন্য কী হচ্ছে, পেশেন্ট কিন্তু কোনো রকম উপকার পাচ্ছে না, উল্টো কী হচ্ছে, তার কিন্তু ক্ষতি হচ্ছে। তো আমি আপনাকে বলবো কি, প্রথম আজকে আমরা জানবো কি পাইলস অ্যাকচুয়ালি কী, ফিশার অ্যাকচুয়ালি কী, আর ফিস্টুলা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তিনটের মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে। যেমন পাইলসের মধ্যে দু প্রকার পাইলসটা হয়, একটা হচ্ছে খুনি আর একটা হচ্ছে বাদি। মানে খুনির মধ্যে কী হয়, মানে ব্লিডিং হয়। আবার অনেক সময় যেটা হচ্ছে আপনার বাদির মধ্যে কী হয়, সেটা হচ্ছে আপনার ব্লিডিং হবে না। ঠিক আছে, তো ব্লিডিংয়ের মধ্যে কী হলো, যখন আপনি কোমরে যখন পটি করতে যাচ্ছেন, তখন কী হচ্ছে, আপনার কিন্তু পুরো কোমরটা কিন্তু রেড হয়ে গেল, মানে একটা পিচকারির মতন কিন্তু আপনার ব্লিডিংটা হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার এর মধ্যে ডিগ্রি আছে কিন্তু, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। কী ধরনের, যে ফার্স্ট ডিগ্রির মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, আপনার কিন্তু ইন্টারনাল থাকে। এবার আস্তে আস্তে করে জিনিসটা কিন্তু বাড়তে থাকে, বাড়তে বাড়তে কী হলো, সেকেন্ড ডিগ্রি যখন হলো, তখন কিন্তু কী হলো, আপনার যে স্টুল করার পর যে জায়গাটা ওয়াশ করবেন, তাহলে কিন্তু দেখবেন হাতে কিন্তু লাগছে, এটা হলো আপনার সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রির মধ্যে কিন্তু ঝুলে থাকে পাইরেসিয়া। মানে কী ধরনের পাইরেসিয়া, যেমন একটা মাংসপিণ্ড মতন বেরিয়ে গেল, বা আপনি যাকে ফুসকুড়ি বলতে পারেন, বা আপনি আর অনেকজন তার ভাষায় বলে থাকে এটা গুলটির মতন হয়ে গেল। তো এই ধরনের যে জিনিসটা থাকে না, এটা হচ্ছে আপনার পাইলস। ঠিক আছে, তো আজকে আমরা জানতে পারলাম কি পাইলস কাকে বলেছে। আমরা যখন মাংসপিণ্ড যখন গ্রোথ করছে, এর মধ্যে ব্লিডিং হতে পারে, আবার নন ব্লিডিং হতে পারে, অনেক সময় কিন্তু ব্যথা হতে পারে, এটা হচ্ছে আমাদের পাইলস। এবার ফিশার আমরা জানতে পারছি কি জিনিসটা রয়েছে। ফিশার হচ্ছে আমাদের স্টুলের যে রাস্তাটা রয়েছে, সেখানে কি হয়, ড্রাই হয়ে যায়, মানে রেকটামটা ড্রাই হয়ে যায়। আছে যেরকম শীতকালে আমাদের ঠোঁটগুলো কিন্তু ড্রাই হয়ে যায়। ঠিক আছে, তো ঠিক ওই রকম ড্রাই হয়ে যাওয়ার পর কী হচ্ছে কি, আমার যখন কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তো কোষ্ঠকাঠিন্য হওয়ার পর আমাদের রেকটাম উপরে একটা চাপ পড়ছে, চাপ পড়ার পর জায়গাটা ফেটে যাচ্ছে, ফেটে যাওয়ার পর কী হচ্ছে, ওখান থেকে ব্লিডিং হয়, আবার সিভিয়ার কিন্তু ব্যথা হয়। অনেক সময় কী হয়, এতটা যন্ত্রণা যেখানে মানুষকে পেন কিলার খেতে হয়। ঠিক আছে, তো ফিশার আমরা আজকে জানতে পেলাম কি, আপনার রেকটাম যখন ড্রাই হয়ে যাচ্ছে, এটা ফেটে যাচ্ছে, এটা হচ্ছে ফিশার, নিজে থেকে আবার হিল হয়ে যায়। ঠিক আছে, বারে বারে ফেটবে, বারে বারে কিন্তু হিল হবে।
তো আজকে টপিকটা হলো পাইলসটা জানতে পেলাম, ফিশারটা জানতে পেলাম। ঠিক সেই রকমই একটা আরও ডিজিজ রয়েছে, সেটা হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা কিন্তু আমাদের রেকটামের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। ওটা কি হয়, যে পায়খানার যে রাস্তাটা রয়েছে তার থেকে কিন্তু একটু সরে হবে, জাস্ট একটা ফোড়া মতো, যেরকম আমাদের ফোড়া হয়ে যায়, ফোড়া যতক্ষণ পাকবে না ততক্ষণ কী হবে, টিস মারতে থাকবে, ঠিক আছে, একটা যন্ত্রণা হতে থাকবে। যখন ফেটে যাবে, ব্লিডিং অফ পুষ বেরোবে, তখন কিন্তু আমরা আরাম পেয়ে যাই। ঠিক ওই রকমই হচ্ছে ফিস্টুলা, ঠিক না? তো পাইলস, ফিশার, ফিস্টুলা তিনটে ডিফারেন্স আমরা জানতে পেলাম। এবার এর ট্রিটমেন্টটা কী রয়েছে, কি করলে আমরা এই সমস্যা থেকে ভালো হতে পারবো, ঠিক আছে? যেখানে মানুষরা কিন্তু রং ট্রিটমেন্ট করে আজকে অপারেশন করে, কিন্তু অপারেশন করে তো সেটা ভালো হতে পারে না। আজকে ধরুন আপনি জলকে আটকাতে পারবেন না, তো ফিস্টুলা যে জিনিসটা রয়েছে, পুষ বেরোচ্ছে, নিশ্চয়ই তাহলে ভিতরে ইনফেকশনটা আছে। তো এই যে ইনফেকশনটা রয়েছে, যে পুষটা বেরোচ্ছে, আপনি কি করছেন, নিচের থেকে ট্রিটমেন্টটা করছি যাতে কি করে আমার এই হিলটা হয়। কিন্তু হিল করলে ট্রিটমেন্ট হবে না, এটা কি হচ্ছে, ভিতর থেকে কিন্তু এটা চ্যানেল তৈরি করে না। মাল্টিপল চ্যানেল হওয়ার পর কি হচ্ছে, কি আপনার স্টুলের রাস্তাটা পুরো গার্ড করে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে রেকটামটা রয়েছে, কলোনি যে রাস্তাটা রয়েছে, উপরের থেকে একটা রাস্তা বানিয়ে নেয়, যেখানে কি হয়, ওই রাস্তার মধ্যে আপনার পুষ জমতে থাকে। তো আপনার ট্রিটমেন্ট করতে হবে এই রাস্তার মধ্যে যাতে পুষটা না জমে, এটা হচ্ছে আসল ট্রিটমেন্ট। আমরা কি করি, নিচ থেকে কোনো ট্রিটমেন্ট করি না, উপর থেকে হিল করি, যাতে ওনার অলরেডি যে পুষ যখন জমবে না, তাহলে জিনিসটা বেরোনো বন্ধ হবে। এটা হচ্ছে ফিস্টুলার সমস্যাটা। তো আজকে আমরা পুরো ক্লিয়ারলি জানতে পেলাম, মানুষের কোনো রকম ডাউট নেই কোনটা পাইলস হয়, কোনটা ফিশার হয়, কোনটা ফিস্টুলা হয়, ঠিক আছে? আজকে একদম সরল ভাষায় আপনাকে আমি বুঝালাম কি আমাদের এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাকে আমরা নিজে থেকেও কিন্তু ডায়াগনোসিস করতে পারি। কিন্তু ট্রিটমেন্ট যদি বলেন, তো ট্রিটমেন্ট বলতে গেলে মডার্ন মেডিসিনের চিকিৎসা হচ্ছে অপারেশন। তিনটে ক্ষেত্রে একটা কথা বলে, সেটা হচ্ছে অপারেশন। কিন্তু সার্জারি করার পর কি ভালো হবে? মানুষের 4বার 5বার সার্জারি করে নেওয়ার পরে কিন্তু ভালো হতে পারে না। কারণটা হচ্ছে কি, তারা সিমটমস চিকিৎসা করে। হয়তো সার্জারি করার পরে পজিটিভ কথা বললাম, 1 বছর ভালো থাকবে, কিন্তু 1 বছর পরে আবার সেই জিনিসটা বাড়বে, ঠিক না? কতবার আপনি অপারেশন করবেন? তো এইরকম অপারেশন না করে আমাদের আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে উইদাউট পেইনফুল, কোনো রকম ব্যথা যন্ত্রণা কিছু হয় না। আমরা আসবো স্যার এখানে। আয়ুর্বেদিক চিকিৎসায় মানুষকে পুরোপুরি ভালো করে দেওয়া এবং আয়ুর্বেদিক চিকিৎসা উইদাউট এনি অপারেশন, আমি এই অপারেশনের জায়গাটা তুলতাম, তো খুবই ভালো হয়েছে আপনি বিষয়টা তুলেছেন। এবং প্রাসঙ্গিকতার সাথে আমরা অপারেশনের কথাটাও আসবো, যে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো 1বার 2বার 3বার অপারেশন করেছেন, কিন্তু তাদের মুখেই কিন্তু আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি তারা ভালো হননি। তাহলে অপারেশন করব কেন? অপারেশন করে আমার লাভটা কি হলো? অপারেশন করে কিন্তু আরও অনেকটা খারাপ হয়েছে, তারা অন্তত সেটাই অনুভব করেছেন এবং সেটাই বলে থাকেন যারা অপারেশন করিয়েছেন। এখন অপারেশন ছাড়া সুস্থতা এবং আয়ুর্বেদিক চিকিৎসা, যেটা আপনি বললেন, একদম মূল বা গোড়া থেকে সুস্থতা, ওপর থেকে কেটে ছেটে বাদ দিয়ে দেওয়া নয়, আবার তো সেটা রিগ্রোথ হচ্ছে। আসবো অবশ্যই। টেলিফোন লাইনে বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি শ্যামনগর থেকে বলছি। বলুন। সুনীতি দাস। বয়স? 52 বছর। কি হয়েছে আপনার? আমার প্রবলেমটা হচ্ছে, আমার না আইবিএস এর প্রবলেম, অনেক বছর ধরে, প্রায় 10 বছর ধরে। নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছেন, কারণ না হলে আপনি জানলেন কি করে যে আপনার আইবিএস এর প্রবলেম? কোনোস্কপি করিয়েছিলাম, তাতে ধরা পড়েছে। এবার প্রবলেমটা কি, সব সময় প্রবলেমটা থাকে না, মাঝে মাঝে মনে হয় যেন বাড়াবাড়ি হয়। আমি এর জন্য একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইছি। হ্যালো, দেখুন, আইবিএস এর যদি আপনার প্রবলেম হয়ে থাকে আর আপনি যদি চিন্তিত আছেন কি আমি প্রবলেম নিয়ে কী করে ভালো হব বা কী করলে আমি ঠিক হব, তো আপনাকে আমি বলে দিই কি আইবিএস এর সমস্যা নিয়ে আপনার চিন্তিত হওয়ার দরকার নেই। আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আপনি আইবিএসকে পুরোপুরি কিন্তু ভালো করতে পারেন। আপনি কলোনোস্কপি রিপোর্ট যে করলেন, কতটা কষ্টদায়ক রিপোর্ট আছে আপনার ছাড়া কিন্তু কেউ বোঝে না, ঠিক না? আর আইবিএস এর মধ্যে দেখুন আজকে সব থেকে ভালো সিজন আছে, পাকা বেলের শরবত কিন্তু পাওয়া যাচ্ছে। আর বেল হচ্ছে আমাশা কিন্তু শত্রু। আপনি যদি পারেন পাকা বেলের শরবতটা কিন্তু অবশ্যই খাবেন, মিসিং করবেন না। আর এছাড়া আপনার ট্রিটমেন্টটা করতে হবে আইবিএস নিয়ে, যেখানে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। আইবিএস জিনিসটা কি? আইবিএস হচ্ছে যখন আমাদের পেট গরম হয়ে যায়, আমরা কিছু রিচ খেতে পারি না। তা অবশ্যই এখানে খাওয়া দাওয়া কিছু একটা নিষেধ আছে, কী আমাদেরকে না খেতে হয়। যে ধরনের হলো একটা পালক শাক, এই জিনিস মানে যে পাতা যে জিনিসটা রয়েছে, সেটাকে আপনি অ্যাভয়েড করবেন। আপনি খুব বেশি রিচ খাওয়া খাবেন না, তেল মশলাটা আপনি কম খান, খালি পেট থাকবেন না। তো এটা নিয়ে না প্যানিক হবেন না, কিন্তু প্যানিক হলে আইবিএসের সমস্যা কিন্তু আরও বেশি বাড়ে, ঠিক আছে? এর সাথে সাথে অনেক সময় দেখা যায় কি আপনার কিন্তু আগামী দিন কলমের মধ্যে কোনো রকম আপনার আলসার হতে পারে।
তো আমি আপনাকে বলবো আইবিএস নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আপনার সামনে সোমবার দিন আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, যদি পারেন একবার যোগাযোগ করতে পারেন, আমি নিজে থাকবো। যেখানে আপনি আইবিএস সমস্যা থেকে যে এতদিন ধরে যে ভুগছেন, সেখানে আপনি কী করে যাতে ভালো হবেন, আমি কিছু লাইফস্টাইলটা বলবো, সেটা আপনি মেনটেন করবেন। তার সাথে কিছু ওষুধ অবশ্যই দেবো, সেটাকে আপনি ব্যবহার করবেন। যেখানে আগামী দিন আপনি এরকম স্টুডিওতে ফোন করে বলতে পারেন কি আমি ভালো আছি। নিশ্চয়ই তাই, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি একটুখানি আপকামিং ডেটগুলো বলি যেখানে আপনারা চেম্বারটা পাবেন। 8 তারিখ মানে আগামীকাল আসানসোল চেম্বার ডক্টর বি শর্মা থাকছেন, স্যার থাকবেন। আগামীকাল খড়গপুর চেম্বার ডক্টর এন ভট্টাচার্য এবং শিলিগুড়ি চেম্বার ডক্টর এস ঘোষাল। বহরমপুর চেম্বার আগামীকাল ডক্টর এ হালদার। 9 তারিখে আপনারা বাঁকুড়া চেম্বার পাচ্ছেন, ডক্টর বি শর্মা থাকবেন সেখানে। কৃষ্ণনগর চেম্বার 9 তারিখ ডক্টর এ হালদার। শ্যামপুর 9 তারিখ ডক্টর এস ঘোষাল এবং 9 তারিখ বোলপুর ডক্টর এস ভাদুরী। 11 মার্চ হেরিয়া চেম্বার ডক্টর বি শর্মা। 12 মার্চ মেচেদা ডক্টর বি শর্মা। 15 তারিখ ভুবনেশ্বর পাচ্ছেন ডক্টর বি শর্মা এবং ভুবনেশ্বর কিন্তু ওপেনিং চেম্বার 15ই মার্চ। 16 তারিখ হলদিয়া ডক্টর বি শর্মা। 16 তারিখ আপনারা ঝাড়গ্রামের চেম্বার পাবেন ডক্টর এ হালদারকে। বর্ধমান চেম্বার পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। 17 তারিখ দুর্গাপুর ডক্টর এন ভট্টাচার্য। 17 তারিখ আরামবাগ ডক্টর এ হালদার। 22 তারিখ আসি, 22 তারিখ কিন্তু কাকদ্বীপ ডক্টর বি শর্মা থাকবেন সেখানে। শিলচর চেম্বার 23 তারিখে ডক্টর বি শর্মা। 23 তারিখ আগরতলা চেম্বার ডক্টর এন ভট্টাচার্য। 23 তারিখ কোচবিহার চেম্বার ডক্টর এস ঘোষাল এবং মাঝে আমি 22 তারিখ আরেকটা ডেট বলিনি, সেটা হচ্ছে মালদা ডক্টর এস ঘোষাল। 22 তারিখ তার মানে 2 জায়গায়, একটা হচ্ছে কাকদ্বীপ যেখানে ডক্টর বি শর্মা থাকবেন, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেনও। এবং 22 তারিখ আপনারা কিন্তু মালদার চেম্বারও পাচ্ছেন, ডক্টর এস ঘোষালকে পাবেন। 30 তারিখ আগামী 30শে মার্চ গৌহাটি চেম্বার ডক্টর বি শর্মা। 30 তারিখ পুরুলিয়া চেম্বার ডক্টর এ হালদার। 31শে মার্চ ডিব্রুগড় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবার এপ্রিলে আসি আমি। 4 তারিখ এপ্রিলের গঙ্গারামপুর চেম্বার ডক্টর এস ঘোষাল। আপনারা 7 তারিখ এপ্রিলের দিল্লি চেম্বার পাচ্ছেন যেখানে ডক্টর বি শর্মা থাকবেন। 7 তারিখ রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল। এরপরও আরও 2টো চেম্বার বলবো, সেটা হচ্ছে মার্চেরই 20 তারিখ বনগাঁর চেম্বার ডক্টর এন ভট্টাচার্য এবং 21শে মার্চ ক্যানিং ডক্টর আর দে। আপনারা যারা আমার এই কথাগুলো হয়তো শুনলেন, মনে নাও থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে, আপনারা প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আমি আবারও রিপিট করব চেম্বার হেল্পলাইন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে 9830235537 অথবা 27। আমি স্যারের কাছে আবারও আসি। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পাইলস ফিশার এবং ফিস্টুলা নিয়ে। অনেক খাবারের রেস্ট্রিকশন, তিনি চাইলেও খেতে পারেন না, বা একজন মানুষের পক্ষে এই পাইলস দীর্ঘদিন থাকার দরুন তিনি কিন্তু মানসিক অবসাদেও ভোগেন। আমি এই উত্তরে আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো ম্যাডাম। হ্যালো, নমস্কার, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ নমস্কার আপনাকেও। আমার মেয়ের সমস্যা বলেন। নমস্কার। মেয়ে? হ্যালো, আমি লাভপুর থেকে বলছি, বীরভূম। আচ্ছা, আপনি কার সম্পর্কে বললেন? আপনার মেয়ে? আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে 28 থেকে 30। কি হয়েছে? আর পায়খানা করার সময় ওই মানে জ্বালা করে। তা এতপাতি ডাক্তার কতদিন ধরে সমস্যাটা? হ্যালো, এই 4 মাস হলো স্যার। আচ্ছা, দেখুন আপনার যে মেয়ের যে সমস্যাটা আছে না, এটা কোনো লজ্জা কোনো, ঠিক আছে, আপনি একটা লজ্জা কোনো ব্যাপার নয়। আপনার মেয়ের যে সমস্যাটা রয়েছে 4 মাস ধরে, যে পায়খানা করতে গেলে ওনার যে জ্বালাটা করছে বা ওনার ব্লিডিং হচ্ছে বা ওনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা, যেটা আপনি ডিপলি জানতে পারবেন এই সমস্যাগুলো আমাদের কেন হয় বা কি করলে এটা বাছাই করবো। তো এটা শুধু একটু শর্টকাটে বলে দিই কি, বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের বোলপুরে চেম্বার আছে, যেটা আগামী রোববার দিনই বোলপুরে চেম্বার রয়েছে। যদি পারেন একবার মেয়েকে নিয়ে এসে ডক্টর ভাদুরী থাকবেন ওখানে, ওনাকে দেখান যাতে আপনি সমস্যা থেকে বেরোতে পারেন। এবার দেখুন, এই যে 3টে যে টপিকটা আজকে নিয়ে আপনার স্টার্ট করলাম, 3টে কিন্তু মূল কারণ হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য। যদি আমাদের পেট পরিষ্কার যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে, ঠিক আছে। তো এর মধ্যে আপনাকে পেটকে পরিষ্কার রাখতে হবে। আর যদি খাওয়ার ব্যাপারে যদি আপনি বলেন, 3টের মধ্যে আমি বলে দিই কি, এর মধ্যে
বিষের মতন কাজ করে, সেটা হচ্ছে আদা। খাবারের মধ্যে আপনি রান্নাতে আদা নেবেন না, চায়ের মধ্যে আপনি আদা নেবেন না, এটা আপনি বন্ধ রাখুন। নিরামিষের দিকে একটু ঝোঁকটা রাখুন, তেল ঘি মশলা বেশি খাবেন না, জল আপনি বেশি করে খান, পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, ঠিক আছে? এটা করলে অনেকটা আপনি পেশেন্টকে ভালো রাখতে পারেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, কারণ আমি বলবো সার্জারি না করে আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করুন। আর আয়ুর্বেদ মানে এনবিপি ট্রিটমেন্টটা করুন। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে আপনি অন্য জায়গায় যদি আপনি ট্রিটমেন্টটা করছেন, সেটা নিয়ে তো আমি আলোচনা করতে পারবো না কি আপনি কী ট্রিটমেন্ট করেছিলেন কি না করেছিলেন। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি কি এনবিপি ট্রিটমেন্টের মধ্যে আমাদের যে সাকসেস রেট রয়েছে, সেখানে আমি আপনাকে পজিটিভলি বলতে পারি কি এই প্রবলেম নিয়ে যদি আপনি থাকেন, এটা কিন্তু পুরোপুরি নির্মূল করা যায় উইদাউট এনি সার্জারি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনারা ফোন করতে থাকুন আপনাদের সমস্যা নিয়ে। আমি হয়তো আজকে শুরুতে বলিনি যে পাইলস ফিস্টুলা বা ফিশার নিয়ে আপনাদেরকে ফোন করতে হবে, এমনটা কিন্তু নয়। আমরা শুরুর যে বন্ধুর ফোনটা নিলাম, তিনি কিন্তু আইবিএস নিয়ে ফোন করেছিলেন। হ্যাঁ, আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করতে পারেন এবং সমস্যা সমাধানের যে দিকটা সেটা নিয়েও আমরা কিন্তু অবশ্যই প্রত্যুত্তরে উত্তরটা পাবেন। তো এনিওয়েজ, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে, এবং আমি স্যারের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে অপারেশন নিয়ে অনেকের অনেক ধরনের কথা রয়েছে। তারা হয়তো বিশ্বাস করে করিয়েওছেন, কিন্তু পরবর্তী সময় দেখেছেন খুব একটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট তারা পাননি, উল্টে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। এবং কতবার অপারেশন করবেন? বারে বারে কি অপারেশনের সম্মুখীন হতে হবে? এটা তো কোনো যুক্তিগত নেই। আমাদের কাছে পেশেন্ট এইরকম এসছে যেখানে মানুষরা অপারেশন করার পর তাদের আজকে বাঁচা নেই। শুনতে আপনার অবাক লাগছে, এটা বাস্তব কথা। একটা সামান্য একটা অপারেশন করতে গিয়েছিল, যেখানে বলা হয়েছিল 1 ঘন্টা পর আপনাকে রিলিজ করে দেবো, কিন্তু সেটা এইরকম একটা খারাপ কন্ডিশন হয়ে গেল, যেখানে পায়খানা রাস্তাটায় ওনাকে আলাদা করে বার করে এরকম থয়লি নিয়ে পেশেন্ট আমার কাছে এসছে, যেখানে স্কুল পাস হচ্ছে। একটা সামান্য একটা অর্শ যেখানে আপনি সার্জারি করে এইরকম অবস্থার কাছে পৌঁছে গেছে। তো আমি আপনাকে বলবো কি এইসব কোনো ব্যাপারই নয়। আয়ুর্বেদ একটা এরকম চ্যাপ্টার আছে, সঠিক যদি আপনার ডায়াগনোসিস হয়ে থাকে, সঠিক যদি আপনি ভালো যদি চিকিৎসকের যদি হাতে পড়েন, তো যে কোনো রোগ কিন্তু সম্ভব আছে। আজকে দীর্ঘদিনের জন্য আমাদের পেটের যে সমস্যা, আজকে আমরা একটু আগে যে মহিলারা ফোন করেছিলেন শ্যামনগর থেকে, ওনার প্রবলেমটা ছিল আইবিএস নিয়ে। আমরা কিন্তু দেখবেন যখনই বাইরে আপনার জেলার মধ্যে যখন চেম্বারটা করি, সেখানে আমরা কি দেখতে পাই, তাদের আইবিএস সমস্যাটা কিন্তু খুব বেশি রয়েছে, আমাশার সমস্যাটা খুব বেশি আছে। কারণটা হচ্ছে তারা জলটা এখনো ফিল্টার করে খায় না, তাদের জলের মধ্যে আয়রন মাত্রাটা খুব বেশি থাকে। তো এগুলো জানতে হবে, ঠিক না? আমরা যদি নিজের লাইফস্টাইলকে যদি মেনটেন করে ঠিকঠাক করে যদি চলি, আগামী দিন ডাক্তারের প্রয়োজন হবে না। উইদাউট ডাক্তার কিন্তু আমরা ভালো হতে পারবো। হ্যাঁ, আপনার শরীরের প্রতি আপনাকে অ্যাওয়ারনেস দরকার রয়েছে, কোথায় ভুল হচ্ছে সেটা ধরতে হবে। আপনি কত রকম নেশা করছেন। আজকে ঠিক পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে বলবো, যারা দীর্ঘদিন ধরে নেশা করে থাকে তাদেরও কিন্তু এই সমস্যাটা খুব বেশি হয়। খাবারের মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা আপনার না হয়, কষ্টকাঠিন্য যদি হয়ে থাকে, এই প্রবলেমটা হবে। তো আমি আপনাকে বলবো, দেখুন যে কোনো রোগ না লজ্জা কোনো ব্যাপার নয়। অনেক মহিলারা রয়েছে, অনেক মেয়েরা রয়েছে, তারা ডাক্তার দেখাতে গেলে লজ্জা পায়। এই লজ্জা পেতে পেতেই তো তারা দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় পড়ে থাকেন এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরই সমস্যাটা আরও বেশি হয়। আমরা আসবো স্যার আলোচনা। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন বলুন? হ্যাঁ, আমি মহেশতলা থেকে সুভাষিস মুখার্জি বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। মহেশতলা থেকে সুভাষিস মুখার্জি বলছি। আমরা শুনতে পেয়েছি। আপনার বয়সটা বলে আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, 62 প্লাস। হ্যাঁ, কি হয়েছে? আমার সমস্যা হচ্ছে, আমি এই হ্যামোরয়েড ফিশারে অপারেশন করিয়েছিলাম 2বার, তো ভালোই হয়নি। এই দেখুন, অপারেশন করিয়েছিলাম, ভালোই হয়নি 2বারে। এই তারপরে দেখুন, আমরা এটা নিয়ে, আমি একটু ইন্টারাপ্ট করি, এটা নিয়েই আর কিন্তু আমরা আজকে আলোচনা করছি যে যাতে আর কোনো মানুষের অপারেশন, যেখানে অপারেশন ছাড়া আমি সুস্থ হতে পারবো, কেন শুধু শুধু অপারেশন করব? আমি পায়ে এই, তারপরে আয়ুর্বেদিকেও দেখিয়েছি, আয়ুর্বেদিকে খাট সত্য লাগিয়েছিলাম 2বার। আপনি কিছু বলছেন? আপনি কোথায় দেখিয়েছিলেন আমরা জানি না, যেহেতু আপনি এনবিপিতে ফোন করেছেন, তো এনবিপি ট্রিটমেন্টটা একটু শুনুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে না, এবার আমি আপনার টপিক নিয়েই, হ্যাঁ আপনি এখন ফোন করলাম, তার আগে আপনাকে সব কিছু বলে দিলাম। যেটা হচ্ছে কি, প্রথম টাইম বললাম কি আপনি সার্জারি কথা বললেন, তো সার্জারি অলরেডি আপনি 2বার করেছেন। এটা একটা উদাহরণ আছে, আপনি কি সব মানুষরা জানতে পারছে কি পাইলস নিয়ে যদি আপনি ভাবছেন কি আমি অপারেশন করে ভালো হয়ে যাবো, তো দেখে নিন এই পেশেন্টটা, ঠিক না, কি অবস্থা রয়েছে আজকে। এবার আপনি আয়ুর্বেদ যদি কথা বলেন, তো আমি তার আগে আপনাকে বলেছিলাম কি এনবিপিতে আপনি ট্রিটমেন্ট করেছেন কি
করেননি। তো এই কারণে যদি আপনাকে এইরকম সমস্যা নিয়ে ফেস করতে হচ্ছে, আমরা বারবার সার্জারির বিরুদ্ধে আছি, ঠিক আছে? সার্জারি সেকেন্ড নাম হয়ে গেছে এমবিপি। যখনই আপনি কোনো সার্জারি কাজ করতে যাবেন, কাটাছেঁড়া করতে যাবেন, সেখানে তার আগে আপনি নক করবেন এমবিপিকে, যেখানে আমরা আপনাকে ভরসা দেখাই উইদাউট সার্জারি আপনি কিন্তু ভালো হতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটুখানি আপকামিং ডেট চেম্বারগুলো বলি, তাহলে আপনাদের বুকিং করতে বোধহয় সুবিধা হবে। সেটা হচ্ছে 8 তারিখ আগামীকাল আসানসোল চেম্বার, যেখানে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। খড়গপুর চেম্বার ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়ি ডক্টর এস ঘোষাল এবং বহরমপুর ডক্টর এ হালদার। বাঁকুড়ার চেম্বার আগামী 9 তারিখ ডক্টর বি শর্মা, কৃষ্ণনগর ডক্টর এ হালদার পাচ্ছেন। শ্যামপুর চেম্বার ডক্টর এস ঘোষাল এবং বোলপুর 9 তারিখ আগামী ডক্টর এস ভাদুরীকে পাবেন। 11 তারিখ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হেরিয়া চেম্বার ডক্টর বি শর্মা, 12 তারিখ মেচেদা ডক্টর বি শর্মা, 15 তারিখ ভুবনেশ্বর ডক্টর বি শর্মা। 15 তারিখ কিন্তু ওপেনিং চেম্বার রয়েছে ভুবনেশ্বরে। হলদিয়া চেম্বার 16 তারিখ পাচ্ছেন ডক্টর বি শর্মাকেই। 16 তারিখ ঝাড়গ্রাম চেম্বার ডক্টর এ হালদার এবং 16 তারিখ বর্ধমান চেম্বারও থাকছে পাশাপাশি ডক্টর এন ভট্টাচার্য। 17 তারিখ দুর্গাপুর চেম্বার ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগ চেম্বার 17 তারিখ ডক্টর এ হালদার। 22 তারিখ কাকদ্বীপ ডক্টর বি শর্মা, 22 তারিখ মালদা ডক্টর এস ঘোষাল, 23 তারিখে শিলচর ডক্টর বি শর্মা, 23 তারিখ আগরতলা ডক্টর এন ভট্টাচার্য, 23 তারিখ কোচবিহার ডক্টর এস ঘোষাল, 30শে মার্চ গৌহাটি চেম্বার ডক্টর বি শর্মা, 30শে মার্চ পুরুলিয়া চেম্বার ডক্টর এ হালদার, 31শে মার্চ ডিব্রুগড় ডক্টর বি শর্মা। এরপর মার্চে আরও দুটো ডেট রয়েছে, 20 তারিখ বনগাঁ ডক্টর এন ভট্টাচার্য এবং 21শে মার্চ ক্যানিং ডক্টর আর দে। এপ্রিলের 4 তারিখ গঙ্গারামপুর ডক্টর এস ঘোষাল, 7ই এপ্রিল দিল্লি ডক্টর বি শর্মা, 7 তারিখ এপ্রিলের 7 তারিখ দু জায়গায় চেম্বার পাচ্ছেন, একটা হচ্ছে দিল্লি যেখানে স্যার উপস্থিত থাকছেন অর্থাৎ আজকে রয়েছেন ডক্টর বি শর্মা, এবং রায়গঞ্জ চেম্বারটাও আপনারা 7ই এপ্রিল পাচ্ছেন, যেখানে থাকবেন ডক্টর এস ঘোষাল। একটা ইউনিটি, একটা গ্রুপ এবং একটা স্ট্রং ইউনিটি, যেখানে এতগুলো মানুষ সুস্থতার কথা তারা নিজে মুখে বলেন, যেখানে এত রিনাউন্ড ডক্টরেরা তাদের ইউনিটি এবং তাদের এই হার্ডওয়ার্কিং আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এনবিপি, যাতে আপনার অসুস্থতা, আপনার শরীর খারাপ নিয়ে এত দূর বা ও প্রান্ত থেকে এ প্রান্ত ছুটে আসতে না হয়। আপনারা একটু ফোন করে শুধু অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করবেন। স্যারের কাছে আসি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটা আয়ুর্বেদিক চিকিৎসার কথা সবসময় আমরা বলি, সেটা হচ্ছে পঞ্চকর্মা চিকিৎসা। এবং এই পঞ্চকর্মা চিকিৎসায় মানুষকে ভালো রাখা, অর্থাৎ অসুস্থ মানুষকে সুস্থতা এবং সুস্থ মানুষকেও পঞ্চকর্মা চিকিৎসার ভিতর দিয়ে রাখা, তাদের ভালো থাকার কথা। দুটোই আসবো। একজন বন্ধু টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে ফোন করছেন? হাবড়া থেকে আমি ফোন করছি, শঙ্কর দোলই। আচ্ছা, বয়স কত? আমার মেয়ের জন্য বলছি, মেয়ের বয়স 10। কি হয়েছে আপনার মেয়ে? 10 বছর মাত্র বয়স। মেয়ের প্রবলেম হচ্ছে ওই পটিটা 2-3 দিন ছাড়া করে, এবং পটিটা পর্যন্ত গন্ধ, পেচ্ছাপও গন্ধ। একটা মানুষের যদি মলমূত্র যদি ঠিকঠাক যদি পরিষ্কার যদি না হয়, তাহলে কিন্তু সমস্যাগুলো ভেবে নিন কি একবার আপনার আসতে চালু হয়ে যাবে। মাত্র 10 বছর মেয়ে, তার যদি 2 দিন ধরে পটি যদি না হয়, তো একটা স্মেল, সবই ব্যাপার। একটা নর্দমার মধ্যে জলটা জাম হয়ে গেছে, আর সেখান থেকে যদি জল পাস না হয়, আর 2 দিন পরে যদি জল পাস হয়, একটা বিচ্ছি একটা স্মেলটা আসবেই, ঠিক আছে? তো কারণটা হচ্ছে কি, আপনি ওনার খাওয়ার মধ্যে কী ধরনের খাওয়া দাওয়া দিচ্ছেন সেটা ব্যাপার হচ্ছে। আজকে যে আমরা রুটি খাই, সেই রুটির মধ্যে দেখবেন আমরা বাজার থেকে আটা নিয়ে আসি, তার মধ্যে ময়দা মিক্স থাকে। রুটি দেখবেন একদম সাদা থাকে, দেখতে ভালো, খেতে নরম, কিন্তু প্রবলেমটা কি, তার মধ্যে ফাইবারটা নেই। আজকে যখন আমরা আগের দিনের কি করতাম, আমরা গমকে নিয়ে পিসাই করে আটাটা বার করতাম, তার মধ্যে কি হতো, তার মধ্যে তার যে ভুসিটা থাকতো, মানে যে আমরা জ বলি, সেটার মধ্যে যখন পিসাই হতো, তাহলে ওর মধ্যে কি ফাইবার থাকতো, সেখানে আমাদের স্টুলটা পরিষ্কার হতো। আজকে এটাও একটা কারণ আছে কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে পেট পরিষ্কার হয় না, কারণটা হচ্ছে কি আমরা মানে খুব ফাস্ট লাইফ। আজকে কার কাছে সময় রয়েছে যারা আপনার বাইরে গমকে নিয়ে পিসাই করবে, ঠিক আছে? তো এইটাও একটা কারণ আছে। কিন্তু অনেক আবার দেখবেন অর্গ্যানিক যখন আপনার আটাটা নিচ্ছেন, সেখানে চেষ্টা করি ময়দা পার্সেন্টেজটা যতটা আপনার না করা, ঠিক আছে? এটা আপনি চেষ্টা করুন। আর খাওয়ার মধ্যে ফাইবার, ভেজিটেবলস আপনি দিন, ফ্রুটস দিন, জল বেশি করে খাওয়ান। 70% আমাদের শরীরের মধ্যে জল আছে, কিন্তু আপনি যদি জল কম খান তাহলে সমস্যা আপনার হবে, ঠিক না? তো এই সব জিনিসটা একটু মেনটেন করে চলুন।
আর আপনার মেয়েকে নিয়ে একটু ট্রিটমেন্টটা করান। পায়খানা পেশাব যদি না পরিষ্কার হয় শরীরের মধ্যে রোগ হবে। আজকে যেরকম ট্রিনাটা স্টার্ট করার আগে একটা কথাটা বললো, এই পঞ্চকর্মা থেরাপি একটা ব্যাপার, তো যাদের রোগ আছে তারা তো করছেই পঞ্চকর্মা থেরাপি, যারা নেই তারাও করছে। একটা গাড়ি কিনলাম কিন্তু আমি গাড়িকে সার্ভিস করছি না, তেল ভরছি, গাড়ি চলছে। সার্ভিস যদি আপনি না করেন কতদিন তেল ভরে গাড়ি চালাবেন, গাড়ি ইঞ্জিন সিজ হয়ে যাবে। ঠিক ওই রকমই আমাদের কিন্তু শরীর আছে। আপনি যদি পঞ্চকর্মা থেরাপিটা যদি না করেন, তো ডিটক্সিফাই যদি না হয়, শরীর থেকে যদি টক্সিনটা যদি বার না হয়, তাহলে আপনার সমস্যাটা আসবে। আজকে পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে যদি আলোচনা করি, কলনের মধ্যে যে ক্যান্সারটা হয় এটা কিন্তু প্রথম স্টেপ হচ্ছে আমাদের পাইলস ফিস্টুলা ফিশার। ম্যাক্সিমাম পেশেন্টরা আমরা পেয়েছি কলনে যে ক্যান্সারটা হয়ে থাকে তাদের কিন্তু প্রথম কারণটা ছিল এটাই। ঠিক আছে, তো এই কারণের জন্য আমরা প্রথম দিনে কি বলি, আমরা একটা সিএ রিপোর্টটা করে নিই, যাতে এই সমস্যাটা খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা দেখে নেব। এর সাথে সাথে যদি খারাপ হয়ে থাকে সেটাও ভালো করা যায়। আমরা পেশেন্টকে প্যানিক করি না, পেশেন্টকে নেগেটিভ জিনিসটা নিয়ে আসি না, সবসময় পেশেন্টের পাশে থাকি। পেশেন্টের উপর একটা ভরসা যদি একটা ডাক্তারের প্রতি যদি না হয়, বা আমরা পেশেন্টকে যদি আমরা কনফিডেন্সলি যদি না নিয়ে আসতে পারি, পেশেন্ট কিন্তু কোনোদিন ভালো হতে পারবে না। ঠিক না? একদমই তাই। এবং আমি একটা মাঝে কথা বলেছিলাম, সেটা হচ্ছে মানসিক অবসাদেরও একটা কারণ কিন্তু আজকে এই পাইলস ফিস্টুলা এবং ফিশারের ক্ষেত্রে। এবং মানুষ ভীষণ নিজেকেই নিজের ভিতর দিয়ে এতটা মনের খারাপ দিকটা তার বেরিয়ে আসে যে কি জানি আমার কি হয়ে গেল, কোনোদিনই আমি সুস্থ হতে পারবো কি না আদৌ। এবং এর প্রসঙ্গত আমি একটা জিনিস তুলে দিয়ে ফোনটা নেব, সেটা হচ্ছে যে এই যে আপনি একটা কথা বললেন যে ব্যাড টক্সিনটা বের করে দাও। আমরা সকালবেলা না অনেক দিনই রয়েছি, অনেকেই রয়েছি হয়তো ডিটক্স ওয়াটার খাচ্ছি, সেটা নিজেদের মতন করে নিজেরা বানিয়ে নিচ্ছি, কিংবা কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, কিছু ফেসবুক রয়েছে, আমি এর এগেনস্টে বলছি না, কিন্তু আমার কথা হচ্ছে আমরা কি সঠিকটা খাচ্ছি, সঠিকটা জানছি, নাকি এতে সত্যি কি আদপে আমাদের ডিটক্স ওয়াটারের কাজটা হচ্ছে না? আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। একজন ফোনে বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন বলুন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? একটু তাড়াতাড়ি। আমি রিঙ্কু বিশ্বাস কথা বলছি, তর্তিপুর থেকে। হ্যাঁ, বয়স কত? 40। কি হয়েছে বলুন? আমার ওই আপনার বুকের ব্যথা, পিঠে ব্যথা আর কি। ঠিক আছে, 40। বুকে ব্যথা, পিঠে ব্যথা। কতদিন ধরে ভুগছেন? মানে আপনার প্রায় 3 বছর। আচ্ছা, 3 বছর ধরে ভুগছেন। কথা বলুন স্যারের সঙ্গে। আপনি কোনো রকম রিপোর্ট করেছেন? আপনার সোনোগ্রাফি রিপোর্ট বা কিছু এক্সরে রিপোর্ট কিছু হয়েছে? রিপোর্ট করে ডাক্তাররা তো কিছুই পাই না। ঠিক আছে, না কি রিপোর্ট করিয়েছেন সেগুলো তো জানার ব্যাপার আছে। আমি ইসিজি করিয়েছি, ইকো করিয়েছি, এমনকি আপনার এনজিওগ্রামও করেছি লাস্ট অব্দি। ঠিক আছে, দেখুন প্রবলেমটা হচ্ছে না, আপনি এনজিওগ্রাফি, ইসিজি সব কিছুই করেছেন, আর ঠাকুর আশীর্বাদের রিপোর্টগুলো নর্মাল রয়েছে, কিন্তু প্রবলেমটা আপনার আছে। তার মানে কি হচ্ছে কি, আপনার ডায়াগনোসিস ঠিক হচ্ছে না। আপনার প্রবলেমটা কি সেটাকে যে ধরতে হবে। আমি একটা ওষুধ বলে দেবো, সেটা খেয়ে আপনি ভালো হয়ে যাবেন, কোনোদিনই হবে না। আপনাকে আগে জানতে হবে কি আমার ব্যথাটা কেমন। আমার মনে হয় আপনি চণ্ডীপুর থেকে বলেছিলেন, আর আমাদের হেডিয়াতে চেম্বার আছে আগামী মঙ্গলবার, আমি নিজে থাকবো। আপনি যদি পারেন যে আপনার কাছে রিপোর্ট আছে, প্রিভিয়াস রিপোর্ট, সেটাই নিয়ে আপনি দেখা করুন, যেখানে আপনাকে আমি আগে প্রথম ডায়াগনোসিসটা করবো কেন হচ্ছে। আজকে মানুষের যদি গলব্লেডারে যদি পাথর হয়ে থাকে না, তাহলেও কিন্তু কি হবে কি আপনার বুকে ব্যথা, পিঠে ব্যথা হবে। ঠিক আছে, তো কি প্রবলেমের জন্য আসছে, কি ব্যথাটা আসছে সেটা দেখুন। আপনি কি করলেন, হার্টের রিপোর্টটা করুন। একদম স্যার, আজ আর হাতে একদম সময় নেই। মধ্যমগ্রাম হেড অফিস, শুক্রব, শিবপুর, হাওড়া, বেলুর, কালীঘাট, ল্যান্সডাউন, হাওড়া, বালতিকুড়ি, শোভাবাজার, আমতলা, খিদিরপুর চেম্বার থাকলো, হেল্পলাইন নাম্বারও থাকলো। সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।